আলো ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করল, ওই বদমাইশ ঘাড়ত্যাড়া লোকটাকে সবচেয়ে বেশি অপছন্দ করি আমি। আর একটা কথাও যদি বলেছিস তাহলে লাথি মেরে সোজা বেডের নিচে ফেলে দেব। ফারাহ আর কিছু বলল না, তবে তার মনে কিছু একটা নিয়ে খটকা রয়ে গেল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ সে ওই পচা স্যারকে পছন্দ করে। ভীষণ পছন্দ, যাকে একটু না দেখলে তার হৃদয়টা ছটফট করে। এই যে এখনও সে ওই লোকটাকেই মিস করছে খুব। বাড়িতে থাকলে নিশ্চয়ই এখন সে ওই পচা স্যারের বুকে থাকতো। আচ্ছা, ওই মানুষটা কি তাকে মিস করছে, নাকি সে বিহীন খুব শান্তিতে ঘুমিয়ে আছে? হতে পারে এখন তার কেউ ওনাকে ডিস্টার্ব করছে না। আরও জোরে নিঃশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে বলল, আই রিয়েলি মিস ইউ পচা স্যার। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো উঁকি দিতেই সবাই শ্রীমঙ্গলের কাছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওখানে পৌঁছাতে একটু সময় লাগলো বটে, তবে প্রকৃতির অশেষ সৌন্দর্যে সবাই মুগ্ধ হলো। মেয়েদের পরনে জিন্স, টপস, টি শার্ট, জ্যাকেট। যেহেতু পাহাড়ি এলাকায় তারা এসেছে এবং যেখানে সেখানে পায়ে হেঁটে যেতে হবে, তাই এ ধরনের পোশাক। আধার, তূর্ণ ও আরেকজন স্যার সবাইকে সাবধান করল বেশি দূর না যেতে এবং কোনো সমস্যা হলে অবশ্যই তাদেরকে জানাতে, কারণ তারা তো আর সব স্টুডেন্টদের পিছু পিছু যেতে পারবে না। সবাই নিজেদের মতো ঘোরাফেরা করে আনন্দ করবে, এটাই তো। সকল স্টুডেন্টরা দলবল বেঁধে হাঁটতে হাঁটতে সব কিছু উপভোগ করছে, ভিডিও করছে, ছবি তুলছে, আবার কেউ কেউ টিকটকও করছে। মাধবপুর লেকটি মূলত পাহাড় ঘেরা একটি জলাধারা। এর চারপাশে রয়েছে ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগান। এর উঁচু নিচে অসংখ্য টিলা। টিলাগুলোতে সারিবদ্ধ সবুজ চা গাছ আর লেকের স্বচ্ছ নীল জল মিলে এক চমৎকার নৈসর্গিক পরিবেশ তৈরি করে। এখানকার চারপাশ খুব শান্ত ও নিরিবিলি, যা মানসিক প্রশান্তির জন্য যথেষ্ট। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হলো এর লেকের টলটলে জলে ফুলে থাকা প্রচুর পরিমাণে নীল ও সাদা শাপলা ফুল। বিশেষ করে সকালে ফুটে থাকা ফুলগুলো সহ পুরো লেকটিকে চমৎকার সুন্দর লাগছে, সাথে ভীষণ মায়াবীও। আর সেই লেকের পাশেই মুগ্ধ চোখে তাকিয়ে থেকে গালে এক হাত রেখে দাঁড়িয়ে আছে আলো। তার কাছে এখন ফোন থাকলে সেও ছবি তুলত আর ভিডিও করত, কিন্তু খচ্চর স্যারটা সব ফোনের প্রাণ কেড়ে নিয়েছে। স্যারের কথা মনে হতেই এলো চট করে আশেপাশে তাকায়। সবাই যে যার মতো আনন্দ করতেই ব্যস্ত। স্যার, লেকের দুপাশে উঁচু উঁচু টিলা রয়েছে। পর্যটকদের জন্য টিলার উপর ওঠার সিঁড়ি তৈরি করা আছে। ওপর থেকে পুরো লেক এবং ভারতের পাহাড়ের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আর সেখানেই একমনে দাঁড়িয়েছিল আধার। তখন পাশ থেকে খুব পরিচিত এক মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। আলোর পরনে সাদা লেডিস জিন্স, সাদা হাঁটু সমান টপস আর উপরে কালো লেডিস জ্যাকেট। পায়ে কালো স্লিকাস, মাথার লম্বা চুলগুলো উঁচু করে চুটি বাঁধা, দোকানে ইয়া বড় বড় দুল, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লুড লিপস্টিক, নাকে থাকা ছোট্ট ডায়মন্ডের নোজপিনটা জ্বলজ্বল করছে। মাথার ওপর সানগ্লাসও রাখা রয়েছে। দুহাতে চুড়ি দেখা গেল না, মেবি হাতার ভেতর লুকিয়ে রেখেছে। আধার কপাল কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করল, তুমি সবসময় সাদা আর আকাশি পরো কেন বলো তো? এ কথা শুনে আলো চট করে নিজের দিকে তাকায়। আজকে আবার কিছু দেখা যাচ্ছে নাকি? না, সব ঠিকঠাক আছে। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, আপনার যেমন সাদা কালো পছন্দ, ঠিক তেমন আমারও সাদা আকাশি পছন্দ। আধার নিজেও আজ সাদা শার্ট আর কালো স্যুটবুট পরেছে। অজান্তেই মেয়েটার সাথে ড্রেস আপ মিলে গিয়েছে তার। আধার আলোর ঠোঁটের নিচে থাকা তিলটার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? আলো মাথা নাড়িয়ে বলল, আপনার ফোনটা দিন। কেন? ছবি তুলব আর ভিডিও করব। আপনি তো আমার ফোনটাকে মেরে ফেলেছেন। ফোনের জায়গায় তো আর তোমাকে মারিনি। সুযোগ পেলে ওই আমাকেও মারবেন। তাহলে এখান থেকেই তোমাকে নিচে ধাক্কা মেরে ফেলে দিই। আলো চোখ মুখ কুঁচকে বলল, ঝগড়া না করে ফোনটা দিন। দেব না। আলোর মনটা খারাপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে নিচে তাকায়।
যেখানে লেকের পাশে সবাই কি সুন্দর করে নিজেদের ছবি তুলছে। এসব দেখে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর কিছু না বলে পিছনে ফিরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের চুলে টান পড়ল। এই, আপনার কি সমস্যা বলুন তো? সবসময় শুধু আমার চুল ধরেই কেন টানাটানি করেন? পেছন থেকে চুল ধরাটাই একদম পারফেক্ট। এছাড়া আর কি ধরবো? আলোর চোয়াল ঝুলে পড়ল। সে কোনো পাগলের পাল্লায় পড়েছে। এত যেখানে সেখানে শুধু তার চুলেই টেনে ধরে। এই লোকটার জন্য না জানি কবে তার সব চুল ছিঁড়ে হাতে চলে আসে। আধার মেয়েটার চুলের ঝুঁটি ধরে টেনে কাছে নিয়ে এলো। তারপর প্যান্টের পকেট থেকে একটা স্মার্টফোন বের করে সামনে বাড়িয়ে ধরে বলল, নাও। আলো ফোনটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখতে দেখতে কপাল কুঁচকে বলল, এটা তো আপনার ফোন না, দেখে মনে হচ্ছে নতুন। এখন থেকে এটা তোমার ফোন। নিউ সিম কার্ড তোলা হয়েছে। আলো চমকে উঠল, কারণ এটা আইফোন 16। এত দামি ফোন যে তার, সেটা ঠিক হজম হচ্ছে না। মজা করছেন আমার সাথে? আধার বিরক্তিতে বলো, ফোন দিলেও দোষ, না দিলেও দোষ। না মানে, এত দামি ফোন? তুমি না ছবি তুলতে পছন্দ করো, আর এটাতে ভালো ছবি আসবে, তাহলে এত আপত্তি করছো কেন? চোর ডাকাতের ভয় পেলে না হয় ঢাকায় ফিরে আরও একটি নর্মাল ফোন কিনে দেব। আপাতত এখানে এটা দিয়েই যা করার করো, তবুও মাথা খেও না। আলো আর কিছুই বলল না, তবে সে মনে মনে বেশ খুশি হয়েছে। আধার কোটের পকেট হাতড়ে দুটো এস ডেইরি মিল্ক চকলেট বের করে দেয়। আলো একগাল হেসে চকলেট নিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে এত চকলেট দিচ্ছেন কেন? আধার স্বাভাবিক গলায় জবাব দিল, কারণ আমি চাই তাড়াতাড়ি তোমার দাঁতে পোকা লেগে সব দাঁত পড়ে যাক। আলো শব্দ করে হেসে উঠে বলল, সমস্যা নেই, আপনি যত ইচ্ছে চকলেট দিন, আমি সব খাবো, কারণ চকলেট আমার ভীষণ প্রিয়। তারপর দাঁত পড়ে গেলে না হয় নকল দাঁত লাগিয়ে নেব। আধার কিছুই বলল না। আলো তার নিউ ফোনের ক্যামেরা অন করে স্যারের উদ্দেশ্যে বলল, লুক অ্যাট মি স্যার। আধার বুড়ো কুচকে তাকাতেই আলো ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর আবারও বলল, একটু হেসে সুন্দর করে পোজ দিন। আধার মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি ছবি তুলতে পছন্দ করি না মিস কালো। স্লার নিরামিষ, গোমরা মুখা, আনরোমান্টিক ব্যাটা কোথাকার। মুখ ফসকে ভুল জায়গায় সঠিক বাক্যগুলো বলে দিয়ে নিজের মুখ চেপে ধরল আলো। মেয়েটার এহেন কথা শুনে আধার চট করে ফিরে তাকায়। ততক্ষণে আলো উল্টো দিকে ঘুরে ভোঁ দৌড় দিয়েছে। আধার চিল্লিয়ে উঠে বলল, পরে গিয়ে যদি কোনো রকম অঘটন ঘটিয়েছেন মিসেস খান, তাহলে আই শিওর আপনাকে মাথায় তুলে পাহাড়ের চূড়া থেকে নিচে আছাড় মারব। এই, তুই আইফোন কই পেলি? বান্ধবীর কথা শুনে আলো আশেপাশের ভিডিও করতে করতে ধীর কণ্ঠে বলল, স্বামী দিয়েছে। শালক আফসোসের সুরে বলল, আজ একটা বিদেশি সুগার ড্যাডি নেই বলে। আলো চট করে বলল, উনি মোটেও সুগার ড্যাডি নয়, অনেক সুদর্শন আর ইয়াং, লাইক আধার স্যার। স্যারের উদাহরণ দিলেও যে ওই লোকটাই তারই, শুধু তার ব্যক্তিগত পুরুষ। আলো আনমনে হেসে গ্যালারিতে ঢুকে তখনকার স্যারের তোলা ছবিগুলো বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তখন শুনতে পেল, তোর স্বামী সুগার ড্যাডি বলেই আমাদেরকে দেখাচ্ছিস না। আধার স্যারের মতো হট হলে নিশ্চয়ই এতদিন লুকিয়ে রাখতিস না। শালকের কথা শুনে আলো চোখ মুখ কুঁচকে বলল, সি শালক, উনি আমাদের স্যার হন, ওনাকে তো এইভাবে বলিস না। আর আমি আমার স্বামীকে দেখব নাকি লুকিয়ে রাখবো, সেটা একান্তই আমার ব্যাপার। তোর যদি মনে হয় আমার স্বামী সুগার ড্যাডি, তাহলে তাই, কারণ আমি তোর মতো শুধু রূপ দেখে পাগল হই না, আমার রূপের থেকেও বেশি প্রয়োজন গুণের। শালক কিছু বলতে যাবে তখনই ওখানে সোহান আসে। ছেলেটাকে দেখে তামান্না একটু নড়েচড়ে বসল। সোহান আলোর উদ্দেশ্যে বলল, আমার সঙ্গে একটু আসবে আলো? আলো লম্বা শ্বাস নিয়ে ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে চুপচাপ সোহানের সাথে চলে গেল। আর তাদের যাওয়ার পথের দিকে তামান্না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পাহাড়ের ওপর কিছু বেঞ্চ ও ছাতা দেওয়া বসার স্থান আছে, যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। সেখানে সোহান 2 কাপ চা নিয়ে এসে আলোর সামনে বসল। মেয়েটার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়। আলো ধন্যবাদ দিয়ে চায়ে চুমুক দিল। তখন সোহান ধীর কণ্ঠে বলে উঠল,
একটা কথা বলি আলো। হুম, বলো। সোহান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর শার্টের বুক পকেট থেকে একটা চিঠি বের করে আলোর দিকে এগিয়ে দিল। আমাকে চিঠি দিয়ে লাভ নেই সোহান, কারণ আমি বিবাহিত। আলো স্বাভাবিক গলায় বলল। সেটা শুনে সোহান মুচকি হেসে বলল, আই নো তুমি বিবাহিত, আর এটা তোমার জন্য নয়, অন্য একজনের জন্য। তাহলে আমাকে দিচ্ছ কেন? তাকে আমি বলতে পারছি না। সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তখন? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কি তাকে চিনি? হুম, খুব ভালো করে। আলো আর কিছু না বলে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। তারপর হঠাৎই শব্দ করে হেসে উঠে বলল, এটা কিন্তু ঠিক না সোহান। তার মানে তুমি এটার জন্যই আমার সাথে ভাব জমাচ্ছিলে? সোহান মাথা নিচু করে হেসে বলল, হুম। মুহূর্তেই আলো খিলখিল করে হেসে উঠে সোহানের মাথায় চাটি মেরে পড়ল। পাগল ছেলে, এটা আগে বলবে না আমায়, তাহলে এতদিনে মিঙ্গেল হয়ে যেত। সোহান ঠোঁট কামড়ে হেসে দুটো গোলাপ এগিয়ে দিল। আলো সেগুলো নিয়ে বলল, আজ রাতে তোমার কাজ হয়ে যাবে। আমি ওর রুমে এগুলো রেখে আসব, তারপর দেখব বেচারি কেমন রিয়াকশন দেয়। বলেই হাসতে লাগলো। তার এসব চিঠি নেওয়া থেকে ফুল নেওয়া এবং হাসাহাসি সবটাই দূর থেকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে আধার। মুহূর্তেই জল শক্ত করে হাত দুটো মুষ্টিবদ্ধ করল। কত বড় সাহস মেয়েটার, অন্য কারোর সাথে লাভ লেটার, গোলাপ নেয়, আবার দাঁত বের করে হেসে হেসে কথাও বলছে। এমনকি নতুন সিমের নাম্বারটাও দিয়েছে ওই ছেলেটাকে। আচ্ছা, মেয়েটা কি ভুলে গেল সে বিবাহিত একজন? সারাদিন ঘুরে ফিরে আড্ডা দিয়ে একটি রেস্টুরেন্ট থেকে ডিনার করে সবাই ফিরে এসেছে রিসোর্টে। তখন বাজে রাত 12টা। সবাই এ সময় নিজ নিজ কটেজ রুমে ঘুমিয়ে থাকলেও আজ আধারের চোখে ঘুম নেই। সে তো রিসোর্টের বাইরে একটি কটেজ রুমের বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। তার শূন্য চোখের দৃষ্টি অদূরে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকা এক রমণীর ছায়ার ওপর, যে কিনা এত রাতেও জেগে থেকে হাসতে হাসতে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। মেয়েটার হাসি দেখে অজান্তে ভীষণ রাগ হলো। এই বেয়াদব মেয়ে এত হাসি কেন? একটু কি ভদ্র হয়ে চুপ করে থাকা যায় না? সারাক্ষণ ইঁদুরের মতো তিরিং বিরিং করে বেড়ায়, অসহ্য। আধার অধৈর্যের মতো নিজের শার্টের 3টি বোতাম খুলে ফেলল। ভালো লাগছে না তার, সবকিছু কেমন জানি বিরক্ত লাগছে। সে চোখ বুঝেই লম্বা শ্বাস নিতেই পাশ থেকে শুনতে পেল, এত রাতে একজন স্টুডেন্টের বারান্দার নিচে দাঁড়িয়ে থেকে তাকে দেখা কিন্তু মানায় না ভদ্র স্যারের। আধার ঘাড় কাত করে পাশে তাকিয়ে তূর্ণ স্যারের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, ওই স্টুডেন্টের যদি হয় নিজের বউ তাহলে? তূর্ণর চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, মানে? আধারে বারান্দার দিকে ইশারা করে বলল, ওই বেদবটা আমার বউ। আর আমার বউয়ের রুমের বারান্দার নিচে দাঁড়িয়ে থাকবো নাকি রুমের ভেতরে থাকবো সেটাও একান্তই আমার ব্যাপার। আধারের কথা শুনে তূর্ণর মাথা গুলিয়ে গেল। যেন ছেলেটা এই মেয়েটাকে সহ্য করতে পারে না, আর এখন কিনা বলছে মেয়েটাই তার বউ। সিরিয়াসলি? এও সম্ভব? তরুণ কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাসের সুরে আওড়ায়, তোর মাথা ঠিক আছে? না মানে এসব কি বলছিস? তুই না আলোকে অপছন্দ করিস? সো হোয়াট? কাউকে অপছন্দ করলে বুঝি বিয়ে হয় না? সেটা বলিনি, কিন্তু তুই আর আলোকে বিয়ে না মানে এটা ঠিক হজম হচ্ছে না। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে মাথা উঁচু করে খোলা আকাশের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলল। তারপর তূর্ণকে তার বিয়ের কাহিনীটা শর্টকাটে বলল। সবটা শুনে মুহূর্তে শব্দ করে হেসে উঠল তূর্ণ। দাদাজান একটা কাজের কাজ করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। তুই ওই বিচ্ছু মেয়েটাকেই ডিজার্ভ করিস, যে কিনা তোকে সবসময় জ্বালিয়ে খাবে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল, অতঃপর বিড়বিড় করে বলল, ওই বেয়াদবটা অলরেডি আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বান্ধবীদের সাথে নিচে যায় নাস্তা করার জন্য। তখন তূর্ণ স্যার এসে তাকে ডেকে নিজের সাথে নিয়ে যায়। আলো স্যারের পিছু পিছু হাঁটতে হাঁটতে খেয়াল করলো তারা একটি ভিলায় এসেছে। এটা দেখে সে অবাক কণ্ঠে বলল, স্যার এখানে কেন নিয়ে এলেন? না মানে এখানে তো আধার স্যার রয়েছেন। তোমার স্বামীর কাছেই তো নিয়ে যাচ্ছি, আর কারোর কাছে নয় তো। স্যারের কথা শুনে আলো চমকে উঠল। তার মানে কি এই লোকটা জানে তাদের সম্পর্কের কথা? হতে পারে, কারণ দুজন তো পরিচিত।
তাই আধার স্যার বলতেও পারেন। কিন্তু কেন বলল? এসো। আলোর ভাবনার মাঝেই তূর্ণ স্যার ডাকলো। আলো আর কিছু না ভেবে চুপচাপ ভিলার ভেতর প্রবেশ করলো। তাকে যে এখন কেন এখানে নিয়ে এসেছে সেটা বুঝতে পারছে না। আর আধার স্যারই বা এতক্ষণ ধরে কি করছে? নাস্তা করতেও আসেননি। তূর্ণ স্যার একটি রুমের সামনে এসে দরজা খুলে দিলেন। আলো কপাল চুলকিয়ে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই চোখ দুটো ছলছল করে উঠল। তার ঠিক সামনে বিছানার মাঝখানে উদম শরীরে উপর হয়ে ঘুমিয়ে আছে আধার স্যার। নগ্ন পিঠ জুড়ে ক্ষতচিহ্নগুলো তাজা হয়ে আছে। কপালের এক পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ করা, গালে ছোট্ট একটা কাটার দাগ। আলো ছোট্ট ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কি হয়েছে ওনার? এত আঘাতের চিহ্ন কেন ওনার শরীরে? তূর্ণ লম্বা শ্বাস নিয়ে বলল, রাতে ওর মন ভালো ছিল না, তাই সামনের পাহাড়ে হাঁটতে বেরিয়েছিল, কিন্তু ভুলবশত একটা পাথরের সাথে পা বেঁধে আমি নিচে পড়ে যাওয়ার সময় ও আমাকে বাঁচিয়েছিল। আর আমাকে সাহায্য করতে গিয়ে ও নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তখন ওর শরীরে ওখান থেকে ছোট ছোট পাথরে আঘাত লেগেছে। ভাগ্যিস খাদে পড়ে যায়নি। কথাগুলো শুনে আলোর দমটা বন্ধ হয়ে এলো। ছুটে এসে বিছানার পাশে বসে কাঁপা কাঁপা হাতটা পিঠের ক্ষতস্থানে ছোঁয়ালো। অন্য হাতে নিজের মুখ চেপে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। ইস, মানুষটা কত আঘাত পেয়েছে। তখন যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, তখন তার কি হতো? সে কোথায় পেত এই পচা ছাড়কে? সারা জীবনের জন্য তো হারিয়ে ফেলতো মানুষটাকে। ঘুমের ঘোরে মেয়েলি কণ্ঠের কান্নার শব্দ পেয়ে চট করে চোখ মেলে তাকায় আধার। শোয়া থেকে উঠে সোজা হয়ে বসতেই অনুভব করলো তার বুকের মাঝে একখানা ছোট্ট শরীর আছড়ে পড়েছে, যার চোখের জলে ভিজে যাচ্ছে তার নগ্ন বুক। এই কান্নার ড্রামকে এখানে নিয়ে এসেছিস কেন? তোকে না নিষেধ করেছিলাম বলতে? আধার চোয়াল শক্ত করে তনুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। ওইদিকে তনু কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। আর আধার থ মেরে বসে রইল। এখন কি নিজের নাকের চোখের জলে আমাকে গোসল করিয়ে দেবে? আলো নীরবে কেঁদে চলেছে। সে ভীষণ ভয় পেয়েছে, হয়তো নিজের প্রিয় মানুষটিকে হারানোর ভয়, তাই তো অবুঝের মতো কাঁদছে। অন্যদিকে আধার প্রচণ্ড বিরক্ত হয়। এইভাবে মরার মতো কাঁদার মানে কি বুঝতে পারছে না। সে দাঁতে দাঁত চেপে মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে বলে উঠল, এই কাঁদছো কেন? আমি মরে গেছি? আলো আহত ভরা চোখে তাকায়। এই লোকটা কি একটু বুঝতে পারছে না তার যে কষ্ট হচ্ছে? ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। সে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কান্না থামিয়ে চোখের পানি মুছে ওড়না টেনে মানুষটার ভেজা বুক মুছে দিতে দিতে বলো, সো সরি। আধা শান্ত চোখে মেয়েটার রক্তিম চোখের দিকে তাকায়, যেখানে এখনো অশ্রু চিকচিক করছে। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার ফলে পুরো চেহারা লালচে হয়ে এসেছে। সরু নাকের ডগা টকটকে লাল হয়ে গিয়েছে। কান্না আটকিয়ে রাখলে যে কাউকে এতটা কিউট লাগতে পারে সেটা জানা ছিল না তার। আধা ঠোঁট কামড়ে হাত বাড়িয়ে হালকা ছুঁয়ে দিল মেয়েটার নাকের ডগা। তারপর ফিসফিসিয়ে বলল, তোমাকে এখন দেখতে ঠিক বাদরের ইয়ের মতো লাল লাগছে। অন্য সময় হলে এটা নিয়ে ঝগড়া শুরু করে দিত আলো, কিন্তু এখন সে নিশ্চুপ। চোখের সামনে থাকা সুন্দর মুখখানা একটু দেখে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর কিছু না বলে পিছনে ফিরে চলে যেতে লাগলো, কিন্তু যেতে পারল না। তার আগেই চুলের বিনুনিতে শক্তপোক্ত টান পড়ল। আলো ব্যথায় আর্তনাদ করে দাঁতে দাঁত পিষে বলল, আপনার জন্য কিন্তু আমি সব চুল কেটে ফেলবো। তুমি টাকলো হতে পারলে আমার কোনো সমস্যা নেই। সারুন। আধার বিনুনি ছেড়ে দিল। মেয়েটাকে চলে যেতে দেখে কিছু বলতে চেয়েও বলল না। কিছুক্ষণ চুপ করে বসে থেকে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে সে আনমনে হাসল, কারণ মেয়েটা আবারও ফিরে এসেছে। আলো এলোমেলো বিছানা সুন্দর করে গুছিয়ে রাখছে। পাশের টি টেবিলের উপর কফির মগ ও নাস্তার প্লেট, সাথে কিছু মেডিসিন এবং এড বক্স রাখা। আধার হাতে থাকা আধ ভেজা তোয়ালে মেয়েটার মাথার উপর ছুঁড়ে মেরে বলল, চলে গিয়ে এবার ফিরে এলে কেন? আলো মাথার উপর থেকে তোয়ালে নামিয়ে শান্ত গলায় বলল, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আধার কফির মগ নিয়ে চুমুক দিতে দিতে বিড়বিড় করে বলল, আমার জবাব আমাকেই। আলো বিছানায় ইশারা করে বলল, বসুন। আধার উল্টো শোয়ার গিয়ে বসল। আলো দাঁতে দাঁত চেপে এইড বক্স নিয়ে এগিয়ে গেল। সে বুঝতে পারছে এই অসভ্য লোকটা তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে।
আলো পিঠের সকল ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ঢেলে পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে দিল। তারপর সামনে এসে বসল। আধার চুপচাপ বসে থেকে কফি খাচ্ছে আর আলোকে দেখছে। আঘাত লেগেছে তার, অথচ কষ্ট হচ্ছে মেয়েটার। ব্যাপারটা বড়ই অদ্ভুত। আলো লম্বা শ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে মানুষটার বাম গালে মলম লাগিয়ে দিল। তারপর কপালের ব্যান্ডেজ খুলে নতুন করে আবার ব্যান্ডেজ করে দিল। সে প্রাথমিক চিকিৎসাটুকু বাপের বাড়িতে থাকাকালীন শিখেছে। কষ্ট হচ্ছে না? আলোর কথা শুনে আধার নজর সরিয়ে বলল, তোমার মতো আমি দুর্বল নই। আলো তপ্ত শ্বাস ফেলে বুকের কাছে ক্ষতস্থানে মলম লাগিয়ে দিতে দিতে বলল, শক্তিশালী বলেই পাহাড় ভেঙে নিয়ে উল্টে পড়েছেন। খোঁচা মারছ? যা মনে হয় আপনার। আধার কিছু না বলে চুপ থাকলো। আলো নিজের কাজ শেষ করে ওয়াশরুম থেকে হাত ফ্রেশ করে বাহির এলো। তারপর নাস্তার প্লেট নিয়ে স্যারের সামনে বসে পরোটা ছিঁড়ে মাংস দিয়ে মুখের সামনে ধরল। তখনই আধার গম্ভীর কণ্ঠে বলল, হাত ভেঙেছে আমার। সামনে বাড়িয়ে রাখা আলোর হাত কাঁপল, তবুও বেহায়ার মতো ধরেই রাখলো খাবার। আধার হুঁশ করে শ্বাস ফেলে চুপচাপ মুখে তুলে দিল। তারপর মনে মনে ভাবল, এই মেয়েটা এমন কেন? সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। সবাই আশেপাশে ঘুরে ফিরে এসেছে। বিকেলে দূরে কোথাও যাবে। সবাই সুন্দর প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত থাকলেও আজ আলোর মুখে একটু হাসি নেই। মেয়েটা সকাল থেকে চুপ করে আছে। বান্ধবীদের সাথে ঘুরতেও যায়নি। মন খারাপ তোমার? সোহানের কণ্ঠস্বর শুনে আলো ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে বলল, হুম, ঠিক আছে আমি। চকলেট খাবে? ইচ্ছে করছে না। লাঞ্চ করবে না? তুমি যাও, আমি একটু পরে আসছি। সোহান মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যেতে শুরু করলো। তখন আলো পিছন থেকে বলে উঠল, আশা করছি তুমি খুব শীঘ্রই তোমার প্রেয়সীকে পেতে চলেছ। মানে? মানে এটাই যে আমার বান্ধবীও তোমাকে একটু একটু পছন্দ করে। সোহান হেসে বলল, প্রথমেই বুঝতে পেরেছিলাম। এখন প্রেয়সীর বান্ধবীকে না পটিয়ে নিজের প্রেয়সীকে পটানোর চেষ্টা করো। চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আলো হালকা হেসে বলল, ইটস ওকে সোহান। সোহান মুচকি হেসে চলে গেল। আলো কিছুক্ষণ চা বাগানের পাশে দাঁড়িয়ে থাকলো। পিছনে ফিরতেই স্যারের সাথে দেখা হলো। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় খেয়াল করলো লোকটা একটা বড় সাইজের ডার্ক চকলেট বাড়িয়ে দিয়েছে তার সামনে। আলো আর চোখে স্যারের শান্ত চেহারার দিকে তাকিয়ে চকলেট নিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতেই চকলেটের কাগজ খুলে বড় সড়ো কামড় বসিয়ে দিল। তারপর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে মুচকি হেসে ছুটে ওখান থেকে চলে যায় ভেতরে। দূর থেকে এই দৃশ্যটা তন্নু দেখে আধারের পাশে এসে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, জীবনে আর যাই কর, কিন্তু কখনো মেয়েটাকে ছাড়িস না। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে শটান হয়ে দাঁড়িয়ে থেকে চা বাগানের দিকে তাকিয়েছিল। তখন কথাগুলো শুনে ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই ঘাড় কাত করে তন্নুর দিকে তাকিয়ে বলে উঠল, ওই শ্যামা পাখিকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কি সোহানকে লাইক করো? আলো রেস্টুরেন্টের ভেতর একটা ফাঁকা টেবিলে বসে থেকে নান রুটি দিয়ে পোড়া মাংস খাচ্ছিল। দেরিতে লাঞ্চ করার ফলে এখন একা একা বসে থেকে খেতে হচ্ছে, কারণ সবাই অলরেডি খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে গিয়েছে। বিকেলে তারা লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাবে। সে যখন এক মনে বসে থেকে মাংস চিবোচ্ছিল, তখন আদার স্যার কই থেকে এসে ভুরু কুঁচকে জিজ্ঞেস করল। আলো বড়সড় চোখে তাকিয়ে মুখের খাবার শেষ করে বলল, আমি কেন ওই চাশমিশকে পছন্দ করতে যাব? তাহলে গতকাল ওর থেকে ভুল চিঠি নিলে কেন? আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর কিছু একটা ভেবে দাঁত কেলিয়ে বলল, আপনি কি জেলাস মিস্টার খান? আদার খান আর জেলাস? তাও তোমাকে নিয়ে? সিরিয়াসলি মিস কালো, পুরো দুনিয়া উল্টে গেলেও আদার খান কখনো তোমাকে নিয়ে জেলাস ফিল করবে না। ওই অপশনটাই নেই আমার মাঝে। সো এসব ফালতু চিন্তাভাবনা বাদ দাও। আরে আপনি এত রাখছেন কেন? আমি তো মজা করছিলাম। তোমার এই সোকল্ড মজা তোমার কাছেই রাখো। আলো বিরক্তিতে খাবার খেতে লাগলো। তখন একজন ওয়েটার এসে হাঁসের কালাভুনা দিয়ে যেতেই আধার দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদব মেয়ে, তোমার না এতে অ্যালার্জি আছে? তাহলে আবার কোন শরমে এটা অর্ডার দিয়েছো? হ্যাঁ, খাওয়ার পর কি হসপিটালে যাওয়ার মতলব করছো, নাকি আমাকে চালানোর? আলো হাঁ করে তাকিয়ে থেকে বলল, আপনি এইভাবে কথায় কথায় ছ্যাৎ করে উঠছেন কেন? আশ্চর্য, তুমি কাজই এমন করছো তাই।
কি করেছি আমি, হ্যাঁ? আধার চোখে এক হাতে মেয়েটার নরম দুগাল চেপে ধরে চোখে চোখ রেখে বলল, এমন কিছু যেটা তোমার করা একদমই উচিত হয়নি মিস কালো। গালের ব্যথায় আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে নাক টেনে বলল, এমনভাবে বলছেন যেন আমি আপনার বউকে নিয়ে ভেগে গেছি। আধার কিছু বলতে যাবে তখনই তার নজর যায় মেয়েটার রক্তিম ঠোঁটের ওপর। দু গাল চেপে ধরার ফলে ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আছে। লোভনীয় অষ্টপুটের দিকে তাকিয়ে থেকে আধার কপাল কুঁচকায়। কিছুদিন আগেই এই বেয়াদব ঠোঁটজোড়া ছুঁয়েছিল তার গাল। এটা মনে হতেই সে চট করে গাল ছেড়ে সোজা হয়। তার ঘুমের সুযোগ নিয়ে সে এই অসভ্য মেয়েটা আর কি করে কে জানে। গাল ছাড়া পেতেই আলো এক হাতে নিজের গাল ডলতে ডলতে বিড়বিড় করে বলল, হাত যেন নয়, আস্তে একটা লোহা। আধার ঘাড় কাত করে মেয়েটার গালের দিকে তাকায়। যেখানে ধরেছিল সেখানে লাল হয়ে গেছে। মেয়েটাকে দেখতে এখন মন্দ লাগছে না, বরং কিউট লাগছে। আমাকে বকাবকি করা হয়ে গেলে এখন বসে থেকে লাঞ্চ করুন। আধার নিজের হাতগুলির দিকে তাকায়। আর এইটা বেঁচে গিয়েছে, তাই সে কথা না বাড়িয়ে মেয়েটার পাশের চেয়ারে বসলো। আলো হাঁসের মাংস খেতে গেলে স্যারের চোখ রাঙানো দেখে আর খাওয়ার সাহস পেল না। বদমাশ লোকটা এমনভাবে তাকিয়ে আছে যেন সে হাঁসের মাংস নয়, বরং বিষ খেতে যাচ্ছে। আলো এক বুক কষ্ট নিয়ে হাঁসের মাংসের প্লেট স্যারের দিকে এগিয়ে দিল। শুধু শুধু খাবার নষ্ট করার কোনো মানে হয় না। আধার মেয়েটার জন্য চিকেন চাপ আর কাবাব অর্ডার করলো। খাওয়ার এক ফাঁকে খেয়াল করলো মেয়েটার ঠোঁটের কোণে খাবার লেগে আছে, অথচ মেয়েটার সেদিকে কোনো হুঁশ নেই। সে তো একমনে খেতেই ব্যস্ত। আধার তপ্ত শ্বাস ফেলে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মেয়েটার ঠোঁটের কোণে মুছে দিল। এতে আলোর চোখ দুটো বড় বড় হয়ে যায়। পর মুহূর্তে স্যারের চোখের আড়ালে ঠোঁট কামড়ে মিটমিট করে হাসল। এই লোকটা যতই তার সাথে রাগারাগি বকাবকি ঝগড়া করুক না কেন, দিন শেষে পচা মানুষটাই তো তার খেয়াল রাখে, যত্ন করে, আর এতেই সে ভীষণ খুশি। আলো আশেপাশে নজর বুলিয়ে নিয়ে পোড়া মাংস তুলে স্যারের মুখের সামনে ধরল। এটা নিয়ে না আবার লোকটা এখন তেরামি শুরু করে। আধার এক পলক তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে দেখে তোমার বাচ্চা মনে হয়? একটু সুযোগ পেলেই তুলে খাওয়াও। আপনাকে খাওয়াতে আমার ভালো লাগে, তাই। আধার ফোঁস করে শ্বাস ফেলে মেয়েটার হাত থেকে মাংস মুখে নেওয়ার সময় জোরসে কামড়ও বসিয়ে দিল। আলো হকচকিয়ে উঠে চট করে হাত সরিয়ে নিয়ে ছলছল চোখে তাকায়। এই লোকটা তার সাথে এমন করে কেন? অন্যদিকে আধার আড়ালে নিঃশব্দে হাসল। তার কেন জানি মেয়েটাকে জ্বালাতে ভালোই লাগে। হয়তো একটু বেশি। আই হোপ নেক্সট টাইম আর তুলে খাওয়ানোর চেষ্টা করবে না। স্যারের কথা শুনে আলো নিজের লাল হয়ে ফুলে ওঠা আঙুলের দিকে তাকায়। আগের বারেও লোকটা এইভাবে কামড় মেরেছিল, কিন্তু আজকে একটু জোরেই মেরেছে। কেমন চিনচিনে ব্যথা হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনাকে নিজ হাতে খাওয়ানোর বিনিময়ে যদি আঘাত পেতে হয় তাহলে সেটাই সই, তবু আমি হাল ছাড়ব না। আধার অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে জানতে চাইল, কেন আমার মতো খারাপ লোকের কাছে থাকো? কে বলেছে আপনি খারাপ? খারাপ না হলে তোমাকে কষ্ট দেই? আলো হেসে বলল, আমাদের সম্পর্কটা একটু অদ্ভুত স্যার, যেখানে আমরা কেউ একে অপরের পিছনে না লেগে থাকতে পারি না। আর আমি কি ভালো নাকি মনে নেই আপনার? একবার আমার জন্য আপনি ড্রেনে পড়েছিলেন। আধার ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, ভাগ্যিস ওই দিন তোমাকে থাপ্পড় মারিনি, শুধু আমার রেস্টুরেন্ট হওয়ায় বেঁচে গিয়েছিলে। আর এখন এখন অমন করলে সোজা মাথায় তুলে আছাড় মারব। আলো চোখ মুখ কুঁচকে বলল, আপনি কখনো ভালো হবেন না, তাই না? আধার মাথা নাড়িয়ে বলল, হুম, কখনোই না। পড়ন্ত বিকেলের দিকে সবাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসেছে। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৈচিত্র্যময় বনাঞ্চলগুলোর মধ্যে একটি। এখানকার বনের ভেতরে সূর্যের আলো খুব কম পৌঁছায়, কারণ এখানে গাছের কয়েক স্তরে বিন্যাস রয়েছে। ফলে বাইরের তাপমাত্রার চেয়ে বনের ভেতরটা অনেক বেশি শীতল ও শান্ত। এখানে সেগুন, লোহাকাঠ, আগর, গর্জন এবং চাপালিশের মতো বিশাল বিশাল সব গাছ রয়েছে। বনের গাছে গাছে ঝুলে থাকা লতাগুল্ম এবং বুনো অর্কিড একে একটি আদিম বনের রূপের মতো লাগছে। বনের ভেতর দিয়ে ছোট ছোট অনেক বালুময় পানির ধারা বয়ে গেছে।
যা পরিবেশকে আরো জীবন্ত করে তুলেছে। বনের সৌন্দর্যের চেয়ে বেশি গা ছমছমে পরিবেশ দেখে আলো কিছুটা ভড়কায়। কারণ যেখানেই নজর যাচ্ছে সেখানে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। আশেপাশে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তাদের সাথে কয়েকজন এখানকার গাইড এসেছে। তাদের নিদর্শনায় সবাই বনের ভেতর ঢুকবে এবং চারপাশে ঘুরে দেখবে, নয়তো ঘন জঙ্গলের ভেতর পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে আশেপাশে তাকাতে তাকাতে বান্ধবীদের থেকে দূরে সরে গেল। মূলত সে একজনকে খুঁজছে কিছু বলার জন্য। আমি সোহানকে পছন্দ করি না, স্যার। আধার এক জায়গায় দাঁড়িয়ে থেকে ফোনে নেটওয়ার্ক হচ্ছিল। তখন মেয়েটার কথা শুনে পাশে তাকায়। আজ মেয়েটা আকাশিরাঙা গান পড়েছে, যেটা বাতাসের তালে তালে দুলছে। আলো আশেপাশে তাকিয়ে আবারও বলল, ওইগুলো চিঠি ফুল তামান্নার জন্য ছিল। আসলে সোহান তামান্নাকে ভালোবাসে, কিন্তু বেচারা ভয়ে বলতে পারছিল না, তাই আমার সাথে ভাব জমিয়েছিল যেন আমি তাকে সাহায্য করি। বোকা ছেলেটা জানতই না তাকে তামান্নাও মনে মনে পছন্দ করে। আর আমি ওইগুলো তামান্নার রুমে রেখেছিলাম। তারপর ফোনে তাকে সবটা জানিয়েছিলাম। আধার কিছুক্ষণ চুপ থেকে বলল, তো এসব আমাকে বলছো কেন? তুমি কাকে পছন্দ করবে নাকি করবে না সেটা তোমার ব্যাপার, এতে আমার কি? আমি চাই না অহেতুক আপনি আমাকে ভুল বুঝুন। আমি ভুল বুঝলাম নাকি বুঝলাম না, এতে তোমার কি? অনেক কিছু, আলো গোমরা মুখে বলল। আর আধার শান্ত চোখে তাকিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়ায়, আমার চোখের আড়াল হবে না আজ। আলো কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন? তুমি যে বিচ্ছু মেয়ে, তাতে দেখা যাবে জঙ্গলের ভেতর হারিয়ে গেছো। তারপর কোনো জন্তুর পেটে গিয়ে বসে আছো। তখন দাদাজান আমাকে বলবে আমি তোমাকে মেরে টেরে কোথাও একটা ঘুম করে দিয়েছি। সই রিস্ক নিতে চাচ্ছি না আমি, আর না বিনা দোষে জেলে যেতে চাই। আলো শব্দ করে হেসে উঠে বলল, বলা তো যায় না, এটাই আমাদের শেষ দেখা। আর কখন আপনার সাথে খানবাড়িতে ফিরলাম না। তখন ব্যাপারটা কেমন হবে? নিশ্চয় আপনি খুশি হবেন। মেয়েটার হেয়ালি কেন জানিয়ে আধারের পছন্দ হলো না। সে চোখ পাকিয়ে তাকাতে আলো দাঁত বের করে বলল, আরে রাগ করবে না, মজা করছিলাম। আমি কিন্তু এত সহজে আপনার পিছু ছাড়ছি না। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে থেকে নেটওয়ার্ক খুঁজুন, আমি একটু ঘুরে আসি। বাই বাই স্যার। কথা বলে আলো পিছনে ফিরতে আধার খপ করে তার হাতের বাহু চেপে ধরল। তারপর নিজের সাথে মেয়েটাকে টেনে টুনে নিয়ে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যেতে হবে না কোথাও। বনের গভীরে যাওয়ার জন্য 3 ঘন্টার দীর্ঘ ট্রেকিং ট্রেল নেওয়া হয়েছে। সবাই 4টে আলাদা আলাদা দলে ভাগ হয়েছে। প্রতিটি গ্রুপে একজন করে গাইড, শিক্ষক ও 10 জন স্টুডেন্ট। বনের ভেতর পা রাখতেই প্রথমে নাকে এলো ভেজা মাটি আর বুনো লতাপাতার একটা সতেজ ঘ্রাণ। আকাশ দেখার কোনো উপায় নেই, কারণ মাথার উপর শত বছরের পুরনো বিশাল বিশাল সেগুন, গর্জন আর চ্যাপালিশ গাছের ডালপালা একে অপরের হাত ধরে চাদোয়া বানিয়ে রেখেছে। সূর্যের আলো যে ঘন পাতা ছিঁড়ে নিচে নামবে বললেই চলে। কেবল ছোট ছোট আলোর রেখা তলোয়ারের মতো অন্ধকার ভেদ করে মাটির ওপর আছড়ে পড়েছে। সকলে সাবধানে হাঁটছে আর বড় বড় চোখে আশপাশ দেখছে এবং ছবি তুলছে। তাদের সামনে গাইড হাঁটছে আর সবার পিছনে হাঁটছে আধার স্যার। আলো যেটাই দেখছে সেটারই ছবি তুলে নিচ্ছে। একটা রঙিন প্রজাপতি দেখে থেমে গেল। পা টিপে টিপে বাঁকা পথে গিয়ে ছবি তুলে নিল, কারণ প্রজাপতিটা একটা ছোট গাছের পাতার উপর বসেছে। চতুর্পাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। ঝিঝি পোকার একঘেয়ে ডাক বনের নিস্তব্ধতা আরো গভীর করে তুলেছে। হঠাৎ দূরে কোথাও কোনো গাছের মগডালে শুনতে পাওয়া গেল হুক্কু হুক্কু শব্দ, উল্লুকের ডাক, যাই বনের সব থেকে পুরনো আদিম গান। গাছের ডালে ডালে হনুমানের লাফালাফি আর শুকনো পাতার ওপর দিয়ে কোনো বন্যপ্রাণীর দৌড়ে যাওয়ার খসখস শব্দে সবার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। ওই যে দেখা যায় তোমার মতো আরেকজনকে। পিছন থেকে স্যারের কথা শুনে আলো চমকে উঠে ডান দিকে তাকায়। গাছের মগডালে একটা বাদরের বাচ্চা বসে থেকে লেজ নাড়াচ্ছে। তার মানে এই লোকটির বাদরের সাথে তাকে তুলনা করল। আলো পিছনে ফিরে দাঁত কিরমির করে বলল, আমাকে দেখে আপনার বাদর মনে হয়? বাঁদর ছাড়াও আরও অনেক কিছুই মনে হয়, মিস কালো। এই, আপনার কালো কালো ডাকে না জানি আমি সত্যি সত্যিই কবে কালো হয়ে যাই। নো প্রবলেম, কালো হলেও চলবে। আধার বিড়বিড় করল, তবে সেটা শুনতে পেল না আলো। সে তো একটা পাখির ছবি তোলার জন্য গাছের দিকে ছুটছে। তখন আধার সাবধান করে বলল, এখানে কিন্তু অনেক ঝোঁক রয়েছে, দেখে শুনে চলাফেরা করো।
সবাই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে। আধারের তীক্ষ্ণ দৃষ্টি সবার উপর থাকলেও বেশিরভাগ আলোর উপরই থাকছে, কারণ এই মেয়েটা অঘটন ঘটাতে উস্তাদ। এখানকার সবাই যথেষ্ট ম্যাচিউর হলেও এই মেয়েটা ভীষণ বাচাল। সে তো প্রথমে মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরেই আসতে চায়নি, কিন্তু মেয়েটা কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে মাথা খেয়ে নিচ্ছিল তাই তো বাধ্য হয়েই নিয়ে এসেছে। আর এখন চোখে চোখে রাখার চেষ্টা করছে, নয়তো এই মেয়ের কিছু হলে তার দাদা যান তাকে আবার আস্থা রাখবে না। সব দোষ তার ঘাড়ের উপর এসে পড়বে। কোথাও তার একটু শান্তি নেই। কেন যে মেয়েটাকে ট্যুরে নিয়ে এসেছিল কে জানে। শালু ঘুরছিল আর ক্যামেরা দিয়ে এটা সেটার ছবি তুলছিল। তখন সে গাছের ডালে একটা সাপ দেখে ভয় পেয়ে ছুটে এসে ছাড়ের বাহু আঁকড়ে ধরল। শরীরে অন্য মেয়ের স্পর্শ অনুভব করতে আধারের জল শক্ত হলো। অন্যদিকে এই দৃশ্য দেখতে দেখতে হাঁটছিল আলো। সামনে ফিরতে গাছের সাথে দাঁড়াম করে বাড়ি খেল। মেয়েটা সামান্য আর্তনাদ করে বাম হাতে নিজের কপাল চেপে ধরল। আধার এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে এলো আলোর কাছে। মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে দেখে ফর্সা কপালটা কালচে লাল হয়ে ফুলে গেছে। বেশ জোরেই আঘাত লেগেছে। এই, তুমি কানা, চোখে দেখতে পাও না? সবসময় কিছু না কিছু করে নিজেকে হাট না করে শান্তি পাও না? এখন কপালের মাঝে আলু গজিয়ে তৃপ্তি পেলে। আলো চোখের পানি মুছে নাক টানল। সে কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছে নাকি? আশ্চর্য! সব দোষ এই পচা গাছটার। এখানে কে দাঁড়িয়ে থাকতে বলেছিল? যদি না থাকতো তাহলে তো সে আর ব্যথাই পেত না। সঙ্গে করে ব্যাগে প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে আসা হয়েছিল। আধার একজনের থেকে সেটা নিয়ে মলম আর অয়েন্টমেন্ট টেপ বের করে আনলো। তারপর মেয়েটার কপালে গজানো আলুতে লাগিয়ে দিয়ে বিড়বিড় করল, রিসোর্টে ফিরে এই আলুর চপ করে খেও। আলো খ্যাক করে বলল, আর আপনাকে আমি ব্যাঙের চপ করে খাওয়াবো, অসভ্য লোক কোথাকার। চুপ! একথা বলে আলো হনহনিয়ে চলে গেল। আধা ঠোঁট কামড়ে পথ অনুসরণ করতে চেয়েও থেমে যায়। পিছনে ঘাড় ঘুরিয়ে শালুকের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখুন, আর ডোন্ট টাচ মি। অপমানে শালুকের চেহারা রক্তিম হয়ে এলো, তবে কিছু না বলে ওখান থেকেই চলে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ বনের বুক চিরে চলে যাওয়া সেই বিখ্যাত রেল লাইনের সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। দুই পাশে ঘন ঘন, মাঝখানে চলে গেছে পাথুরে রেললাইন। মনে হবে এই বুঝি দূর থেকে কুজিকজিক শব্দে একটি ট্রেন সকল নিস্তব্ধতার সবুজ চিরের সামনে হাজির হবে। আবছা অন্ধকারের মাঝে সবাই রেল লাইনে হাঁটছে আর ফটোশ্যুট করছে। কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে যাবে, কারণ রাত হতে আর বেশি দেরি নেই। আলোর পাজরা ব্যথায় টনটন করছে, তাই সে রেল লাইনের ওপার বসলো। লং হ্যান্ডব্যাগ থেকে চকলেট বের করে খেতে খেতে আশেপাশে তাকায়। তামান্না সোহানের সাথে গল্প করছে, আর শালুক ফারাহাকে ছবি তুলে দিচ্ছে। নির্জর তার গার্লফ্রেন্ডের সাথে অন্য দলে, সাথে মারুফও আছে। আলো কিছুক্ষণ আরাম করে উঠে দাঁড়ায়। আশেপাশে স্যারকে কোথাও দেখা গেল না। এতে কপাল কুঁচকে গেল তার। এই লোকটা আবার কই হারালো? 1 মিনিট, কোনো বিপদে পড়লো না তো? এটা ভাবতেই আলো ছুটে চলল জঙ্গলের ভেতরে। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেল আধার স্যার এদিকে আসছে। মানুষটাকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো একটুর জন্য ভয় পেয়ে গেছিল। ভূতের দাদার মতো কোথায় হারিয়ে গেছিলে, হ্যাঁ? আধার সামনে হাঁটতে হাঁটতে ধীর কণ্ঠে বলল, এখন কি তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে? আলবাত দিতে হবে। বলুন, কই গেছিলেন? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। আমাকেও নিয়ে যেতেন, আমিও একটু আপনার প্রেয়ারের গার্লফ্রেন্ডকে দেখতাম। আধারের পাজোড়া স্লাত হয়ে যায়। সে চট করে পিছনে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, এখন কি তোমাকে আমার পার্সোনাল কাজের মধ্যেও নাক গলাতে হবে? আলো কপাল কুঁচকে জিজ্ঞেস করল, পার্সোনাল কাজ মানে? মূত্র ত্যাগ করতে গিয়েছিলাম, এখন ভাবছি আবারও যাব। তা তুমি যাবে? চাইলে আসতে পারো, বিকজ আই ডোন্ট মাইন্ড। আলো কি বলবে ভাষা খুঁজে পেল না। সে তো লজ্জায় এতি ওতি তাকাতে তাকাতে চট করে পাশ কাটিয়ে কেটে পড়ল। আজকাল এই অসভ্যর মুখে কিছুই আটকাচ্ছে না। যেটা মুখে আসছে ওটা নির্লজ্জদের মতো বলে দিচ্ছে। আচমকা একজন মেয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ফলে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। পা থেকে ব্লিডিং হচ্ছে। আধার সবার উদ্দেশ্যে বলে, তারা এখনই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাবে, তাই কেউ দূরে যেন না যায়। ইনজুরি মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় আবার সবাইকে সাবধান করলো, কারণ রাত প্রায় হয়ে এসেছে। এখন এখানে থাকাটা সেফ নয়। ওয়াও, কত সুন্দর অর্কিড! শালুক একটা বিরল অর্কিড দেখে ফোন নিয়ে ছুটে জঙ্গলের ভেতরে গেল। তার সাথে আলোও ছিল।
মেয়েটা বারবার যেতে মানা করলো, কারণ সবাই এগিয়ে গেছে সামনে। আলো বিরক্তিতে মুখে দিয়ে চবর্গীয় শব্দ বের করলো। সামনে এগোতে চেয়েও পারল না। এই মেয়েটাকে একা ফেলে কখনো যেতে পারবে নাকি? হুম, পারবে না। আলো এগিয়ে এসে বান্ধবীর উদ্দেশ্যে বলল, চল এখন, নয়তো স্যার বকা দিবে। শ্যালক মাথা নাড়িয়ে বলল, হুম, চল চল। তারা সামনে ফিরতে চমকে উঠল, কারণ সামনেই বিশাল দেহের বুনো শূকর রয়েছে। তাদের দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো শালক ভয়ে শুকনো ডোক গিলে একে অপরের মুখে চাওয়াচাই করল। তারা চিৎকার দেওয়ার আগেই বনের সব নিস্তব্ধতা চিরবনের শূকরটা চিৎকার করে উঠল। তারপর ছুটে আসতে দুজনে দৌড় মারল। শালুক গ্রামের মেয়ে হয়, সে খুব অনায়াসে গাছে উঠতে পারে। আর আজ এটারই ফায়দা হলো। সে সবকিছু ভুলে টুলে ছুটে এসে একটা ছোটখাটো গাছের উপর উঠে গেল। অন্যদিকে আলো প্রাণপণে দৌড়চ্ছে, বারবার চিৎকার করে আথার স্যারকে ডাকছে। সে কিছুতেই ওই বুনো শূকরের গুঁতো খেতে চায় না। ছুটতে ছুটতে এক সময় পাথরের সাথে তার পা বেঁধে গেল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ডাল দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তবে সে সরাসরি নিচে থাকা লেকের পানিতে পড়ে না, বরং লেকের সাথে মিশে থাকে একটি পাথুরে ঢিলায় গিয়ে পড়ল এবং তার গোড়ালি মচকে যায়। শরীরেও পায়ের অজস্র যন্ত্রণায় আলো ঘুমিয়ে উঠল। পরনের পোশাক ছিঁড়ে গিয়ে নাজেহাল অবস্থা মেয়েটার। ধারালো পাথর লেগে যেখানে সেখানে চামড়া ছিঁড়ে গিয়েছে, কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আলো আধো আধো চোখে তাকিয়ে নীরবে কেঁদে উঠল। শরীরটা থেতলে গিয়ে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে তার। সামান্য ওঠারও শক্তি নেই, মনে হচ্ছে কেউ সব শক্তি চুষে নিয়ে গিয়েছে। চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার দেখছে। সে একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার পেটের উপর দিয়ে কিছু একটা বেয়ে চলে গেল। আচমকা বরফের মতো ঠান্ডা স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েক মিনিটের মতো নিঃশ্বাস আটকে মরার মতো পড়ে রইল। তারপর আবারও কিছু একটা অনুভব করে মুহূর্তে পুরো জঙ্গল কাঁপিয়ে চিৎকার করে উঠল, আধার স্যার! সবাইকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে এলো। তারপর হঠাৎই কিছু একটা খেয়াল করে আধার থেমে যায়। চট করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজল, কিন্তু সেই চিরচেনা রমণীর সুন্দর মাসুম চেহারাটা নজরে এলো না। আধার আবারও ভালো করে সবার মাঝে মেয়েটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু না, এদের মতো কোথাও নেই মেয়েটি। তাহলে হুট করে মেয়েটা কোথায় গেল? এরই মধ্যে শালক দৌড়াতে দৌড়াতে ছুটে আসে। কুঁজো হয়ে দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, শুকর! বুনো শুকর আলোকে তাড়া করেছে, আর মেয়েটা ভয়ে জঙ্গলের গহীনে ঢুকে গেছে। আমি অনেক ডেকেছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। জীবজন্তুর ভয়ঙ্কর ডাকে আমি ভয়ে চলে এসেছি। শালকের কথা শুনে সবাই ঘাবড়ে গেল। তামান্না ছুটে এসে চিল্লিয়ে বলল, তুমি মেয়েটাকে একা রেখে চলে এলি? কিভাবে? তো আমি কি করতাম? ওকে খুঁজতে গিয়ে যদি আমার কোনো বিপদ হতো তখন? তামান্না কি বলবে বুঝতে পারল না। ওইদিকে মেয়েটার ফোনসহ ব্যাগটাও তার কাছে। আসার পথে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, অথচ এখন মেয়েটাই গায়েব। সব ঠিক আছে না মানে এখানে দাঁড়িয়ে কেন সবাই? তন্নির কথা শুনে আধারের হুঁশ ফিরল। পাশে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে রিসোর্টে ফিরে যা। আলো জঙ্গলে আটকে পড়েছে, আমি ওকে খুঁজে নিয়ে ফিরবো নি। তন্নু চমকে উঠল। আধারকে যেতে দেখে পিছন থেকে কাঁধ ধরে বাধা দিয়ে বলল, এইভাবে জঙ্গলের ভেতর একা যাওয়া ঠিক হবে না। আধার দাঁতে দাঁত চেপে পিছনে ফেলল। তারপর থেমে থেমে হিসিয়ে পড়ল, ওই ওই মেয়ে আমার বউ। ওকে খুঁজতে শুধু এই একটা জঙ্গল কেন? এমন হাজারটা জঙ্গলে যেতে পারি। একটা কথা বলে আর দাঁড়ায় না আধার। টস নিয়ে এক প্রকার ছুটে জঙ্গলের ভেতর প্রবেশ করল, আর মনে মনে চাইল মেয়েটা যেন ঠিক থাকে। রাত ঘনিয়ে এসেছে, পুরো জঙ্গল দ্বিগুণ নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আধার এক হাতে মোটা লাঠি এবং অন্য হাতে টর্চ নিয়ে এদিক ওদিক ছুটছে আর আলোকে ডাকছে। মেয়েটার জন্য চিন্তায় চিন্তায় তার মাথাটা ফেটে যাচ্ছে। এই জন্য সে জঙ্গলে নিয়ে আসতে চায়নি মেয়েটাকে। সারাক্ষণ যেটার ভয় পেয়েছে এখন ওটাই হলো। এখন না জানি মেয়েটা কেমন অবস্থায় আছে। আধার জঙ্গলের আলো গভীরে ঢুকে অধৈর্যের মতো চিৎকার করে উঠল, আলো! নিস্তব্ধ জঙ্গলের ভেতর তার চিৎকার ভয়ঙ্কর ঠেকল বটে। আশেপাশে গাছপালা থেকে পাখিরা ভয়ে ডানা চাপটি উড়ে গেল। একটা গাছের মগডালে সাপ দেখেও ভয় পেল না আধার, বরং আরো ভেতরে প্রবেশ করল এবং আবারও মেয়েটার নাম ধরে চিৎকার করে ডেকে উঠল। অন্যদিকে স্যারের কণ্ঠস্বর আরও শরীরটা কেঁপে উঠল, তবে চোখ মেলে তাকানোর সাহস করল না, কারণ সে অনুভব করতে পারছে কিছু একটা তার গা ঘেঁষে বসে আছে। তাই তো মরার মতো পড়ে আছে, মাঝে মধ্যে নিঃশ্বাস আটকে রাখছে।
এখানে পড়ার সময় খেয়াল করেছিল পাশে একটা লেক আছে, ওখান থেকে না আবার কুমির টুমির উঠে এসেছে। সে কিছুতেই কুমিরের পেটে যেতে চায় না। আধার একসময় একটা পাহাড়ের ওপর আসে, মেয়েটার নাম ধরে ডাকতে চেয়েও কিছু একটা দেখে গলায় কথা আটকে গেল। টর্চের সাদা আলো নিচে লেকের পাশে তাক করলো, মুহূর্তে কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। আধার চোখে মুখে ঘাম মুছে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামার পথ খুঁজল। একটু পর একটা সরু কাঁচা পথ দেখে তড়িঘড়ি করে নেমে পড়ল। একটা টিলার ওপর অবহেলায় পড়ে থাকা ছন্নছাড়া দেহখানা দেখে না চাইতেও তার বুকের ভেতরটা কেমন করে উঠল। এইটুকু পথ, অথচ মনে হচ্ছে বিশাল লম্বা। আচ্ছা, মেয়েটা ওইভাবে পড়ে আছে কেন? খুব বেশি কি ব্যথা পেয়েছে, নাকি তার উপর রাগ করেছে তাকে জঙ্গলের মাঝে ভুলে রেখে যাওয়ার জন্য? কোনো জবাব না পেল না আধার, আর না জবাবের আশায় থেমে থাকলো। সে শুকনো ঢোক গিলে বড় বড় পা ফেলে এগিয়ে আসতেই মেয়েটার পাশে বসে থাকা বাদরটা লাফিয়ে চলে গেল। চোখে মুখে তীব্র আলো পড়তেই মেয়েটার ক্ষত বিক্ষত শরীরটা নড়ে উঠল। এতক্ষণ দাঁতে দাঁত চেপে সমস্ত ব্যথা সহ্য করলেও এখন আর পারল না। মুহূর্তেই ঠোঁট ভেঙে ফুঁপিয়ে কেঁদে উঠে আধো আধো চোখে সামনে তাকাতেই কান্না গলার মতো আটকে গেল। আধারের কেন জানি পা ছড়া ভীষণ দুর্বল লাগছে। সে মুহূর্তে মেয়েটার পাশে হাঁটু ভেঙে বসে পড়ল। অসহায় চোখে ক্ষতবিক্ষত মাটিতে ভরা শরীরটার দিকে তাকায়। আলো জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করলো সে আদৌ সঠিক দেখছে কিনা। শরীরের ব্যথা হজম করে ছিলে যাওয়া কাঁপা কাঁপা বাম হাতটা উঁচু করে বিড়বিড় করলো, আপনি আমার ভ্রম নাকি বাস্তব? আধার ঠোঁট কামড়ে মেয়েটার হাত নিজের গালের মাঝে চেপে ধরে ধীর কণ্ঠে বলল, বাস্তব আমি। আলোর চোখের কুর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ওঠার চেষ্টা করতেই আধার চট করে নিজের বুকের মাঝে আগলে নিল। আলো দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি আমি ভেবেছিলাম আপনি আমাকে এই জঙ্গলে রেখেই চলে যাবেন। আধার চোখ বুজে নিয়ে মেয়েটার পিঠের মাঝে হাত রাখতে চমকে উঠল। তড়াক করে হাত সামনে নিয়ে এসে দেখল রক্ত। হয়তো মেয়েটার পিঠ কেটে গিয়েছে। আলো ভাঙা ভাঙা গলায় বিড়বিড় করলো, পা, আমার পা ভেঙে গেছে বুঝি? আধার চমকালো। তড়িঘড়ি করে মেয়েটাকে নিচে শুইয়ে দিয়ে সে পায়ের কাছে গিয়ে বসলো। আলো ইশারায় বাম পা দেখিয়ে দিল। আধার পা থেকে স্লিকার্স খুলতেই উন্মুক্ত হলো একখানা সাদা পা, যার গোড়ালি লাল হয়ে ফুলে উঠেছে। আধার ভালো করে পা পর্যবেক্ষণ করে নিয়ে বলল, এখন তোমাকে আরও কষ্ট দেব, তার জন্য সরি। আলো বুঝতে না পেরে তাকিয়ে থাকলো। ঠিক তখনই আধার দু হাত পা শক্ত করে চেপে ধরে মোচড় দিতেই আলো গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল এবং মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটার কাছে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে কপালের ক্ষতস্থানে বেঁধে দিল। তারপর শরীর থেকে কোট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে সাবধানে লাজুক শরীরটাকে কাঁধে তুলে নিল এবং অন্য হাতে টর্চ ধরে সামনে এগোতে শুরু করলো। জঙ্গলের বেশ গভীরে প্রবেশ করার ফলে আধার পথ হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর বনের উত্তর পূর্ব দিকের পাহাড়ের উঁচুতে পুঞ্জিত সন্ধান পেল, যেটা দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে গেল এবং একটি খাসিয়াদের তৈরি মাচা ঘরের নিচে এসে থামল। রাত বেশ হয়, আশেপাশে কাউকে দেখা গেল না। আধার কাঠের তৈরি সিঁড়ি বেয়ে উপরে থাকা ঘরটার দিকে যায়। তারপর দরজায় কয়েকবার শব্দ করতে একজন খাসিয়া বৃদ্ধ দরজা খুলে দিলেন। ফেকিয়েই ফিউ ওয়ান হেল হাঙ্গে। বৃদ্ধের বলা অদ্ভুত ভাষা শুনে আধার কিছুই বুঝল না। লোকটা হয়তো বুঝতে পারল এরা তাদের ভাষা জানে না, তাই তিনি ভাঙা ভাঙা বাংলা ভাষায় বলার চেষ্টা করল, কই থেকে আইলা তোমরা? এই গহীন বনে কি চাও? আধার শব্দ করে নিঃশ্বাস ছেড়ে সবটা বলল। তারা কিভাবে এখানে আটকে গেছে সেটাও বলে। বৃদ্ধ কপাল কুঁচকে যুবকের কাঁধে ঝুলতে থাকা অচেতন মেয়েটাকে দেখে জিজ্ঞেস করল, ওইটা কে? আধার ঘাড় কাত করে মেয়েটার দিক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার বউ। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলেন, কেমনে বিশ্বাস করি সে তোমার ঘরের বউ? তুমি তো তারে জঙ্গল থেকে ধইরা আনতে পারো। লোকটার কথা শুনে আধার খ্যাক করে বলল, হোয়াট ননসেন্স! আমাকে দেখে কি আপনার মেয়ে ধরা মনে হচ্ছে? বৃদ্ধ তীক্ষ্ণ চোখে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে বললেন, শহরের ভদ্রপোলা মনে হয় তোমারে, কিন্তু আমি জানি তোমাদের মতো এই সুন্দর চেহারার পোলারাই মাইয়াদের মিষ্টি কথায় ভুলাইয়া তারপর জঙ্গলে নিয়ে ঘুম করে। আমি কি
এমনি এমনিই বুড়া হয়েছি? আধারের মেজাজ খারাপ হলো। এই লোকটা তাকে সোজা কিডন্যাপার বানিয়ে দিয়েছে। সে নিজের বউকে ঘুম করে কি করবে? আশ্চর্য। বৃদ্ধা ঘরের ভেতর থেকে এক আজলা পানি নিয়ে এসে বলেন, মেয়েটারে নামাও এবং চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনো। আধার তপ্ত শ্বাস ফেলে আলোকে আস্তে করে নিচে নামিয়ে বাঁশের চটা দিয়ে তৈরি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখল। বৃদ্ধার হাত থেকে পানি নিয়ে অচেতন মেয়েটার চোখে মুখে ঝাপটা দিতেই নড়েচড়ে উঠল। আলো শরীরের ব্যথায় ঘুমিয়ে উঠে বলল, ও কষ্ট হচ্ছে স্যার। আধার আলোর গালে হাত রেখে কিছু বলতে যাবে, তখনই বৃদ্ধা রাগান্বিত কণ্ঠে বলল, তুমি না একটু আগে কইলা এই মেয়ে তোমার বউ, তাহলে এখন তোমার স্যার ডাকে কেন? তার মানে আমি ঠিকই ধরছি, তুমি এই মেয়েকে তুলে নিয়ে আইসো। তোমারে তো আমি বাইধা রাখবো। লোকটার এমন কথা শুনে আলো চমকে উঠল। তড়িঘড়ি করে স্যারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চিল্লিয়ে বলল, উনি আমার স্বামী, স্যার দুটোই হন। উনি আমাকে কেন তুলে নিয়ে আসবে? উল্টো ওনার জন্যই এখন আমি বেঁচে আছি, নয়তো এতক্ষণে কুমির সাপের পেটে চলে যেতাম। আপনি আপনি ওনাকে কিছু করবেন না, উনি ভালো, খুব ভালো। আধারের দৃষ্টি শীতল হলো। সে মেয়েটাকে আলিঙ্গন করে বৃদ্ধার উদ্দেশ্যে বলল, এখন নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে ও আমার বউ। দেখুন, মেয়েটার শরীরের অবস্থা ভালো নেই। পাহাড় থেকে পড়ে গিয়ে অনেক বাজেভাবে আঘাত পেয়েছে। এমন সময় তাকে নিয়ে আমি ফিরতেও পারবো না। জঙ্গলের ভেতর দিয়ে এখন যাওয়াটা রিস্ক। তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি, আজকের রাতটা আমাদের এখানে থাকতে দিন। সকাল হলেই চলে যাব। আলো নীরবে কাঁদছে। মেয়েটার মাসুম চেহারা দেখে বৃদ্ধার বড্ড মায়া হলো। তাই তিনি আর কথা না বাড়িয়ে পাশের ছোট্ট রুমের দরজা খুলে দিয়ে বলেন, যাও, ভেতরে যাও। আধার জোরে নিঃশ্বাস ছেড়ে আলোকে পাজা কোলে তুলে নিয়ে বাঁশের তৈরি ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরটা বেশ অন্ধকার এবং শীতল। বাঁশের চটা দিয়ে তৈরি দেয়ালের ফাঁক দিয়ে চাঁদের আলো তেরছাভাবে ভেতরে এসে পড়ছে। ঘরের এক কোণায় রাখা আছে বড় বড় বাঁশের তৈরি ঝুড়ি, যাতে তারা পান সংগ্রহ করে। বিছানা বলতে রয়েছে বাঁশের তৈরি মজবুত একটা চাটাই, তার উপর কয়েকটা মোটা কাঁথা ভাঁজ করে রাখা। শক্ত কোনো কাপড়ের পুটুলি বালিশ হিসেবে আছে। বাঁশের মেঝে হওয়ায় হাঁটলে একটা চামচের শব্দ হচ্ছে, যা রাতের নির্জনতায় বেশ অদ্ভুত লাগছে। আলোকে নিয়ে এসে চাটাইয়ের উপর শুয়ে দিয়ে এলো আধার। আপাতত আজ রাতটা কষ্ট করে হলেও এখানেই কাটাতে হবে, এছাড়া আর উপায় নেই। অন্যদিকে আলো শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছে। জ্ঞান হারিয়েই তো ভালো ছিল, এই অসহনীয় ব্যথা সইতে হতো না। আধার বুঝতে পারছে না এখন সে কি করবে। এত রাতে ডাক্তার কই থেকে আনবে? তবুও সে মেয়েটাকে রেখে বাইরে এলো। কিছু একটা তো করতে হবে, নয়তো মেয়েটা ব্যথায় পুরো রাত এইভাবে ছটফট করবে। কিন্তু তাকে বেশিক্ষণ করতে হলো না। ওই খাসিয়া বৃদ্ধা লোকটাই দুটো পাত্র এনে দিল। একটাতে ছিল বুনো ঔষধ পাতার রস আর একটাতে চুন হলুদের লেপ। আধার সেগুলো নিয়ে এসে প্রথমে চুন হলুদের লেপটা আলোর পায়ের গোড়ালিতে মেখে কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। বাঁশের তৈরি মোড়া নিয়ে মেয়েটার পাশে বসলো। তারপর শরীর থেকে কোট খুলে নিল। কপালের ক্ষতস্থান ওই ওষুধের রস দিয়ে রক্ত মুছে দিয়ে লেপ লাগিয়ে ওখানেও কাপড় বেঁধে দিল, যেন রক্ত পড়া বন্ধ হয়। মেয়েটা ফুল হাতার গাউন পরে আছে, যেটা নোংরা হয়ে ছিঁড়ে নাজেহাল অবস্থা। উন্মুক্ত হওয়া ত্বকগুলো শুকিয়ে যাওয়ায় রক্ত পরিষ্কার করে দিল। তখন মনে পড়ল মেয়েটার পিঠ ভিজেছিল। আধার আলতো হাতে মেয়েটাকে উঠালো। কোমরে ব্যথা পাওয়ার ফলে বসে থাকতেও কষ্ট হচ্ছে আলোর। সেটা হয়তো উপলব্ধি করতে পারল আধার। তাই তো দুর্বল মেয়েটাকে নিজের বুকের মাঝে ঠাঁই দিল। পিছন থেকে চুল সরিয়ে জামার সিপার খুলে দেখে লম্বাভাবে চামড়া ছিলে গিয়ে রক্ত শুকিয়ে আছে। নিচে কোমরের দিকেও রক্তে হালকা দাগ। আধার চোখ বুজে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা একটু বেশিই ব্যথা পেয়েছে। সে কিছু একটা ভেবে ধীর কণ্ঠে বলল, তোমার ড্রেস খুলতে পারি? আলো দাঁতে দাঁত চেপে দুহাতে স্বামীর বুকের কাছে শার্ট খামচে ধরে নীরবে চোখের পানি ফেলছিল। তখন লোকটার কথা শুনে চোখ মেলে তাকায়। সে বুঝতে পারছে কেন মানুষটা এমন করতে চাচ্ছে, কারণ তার জামার আড়ালেও অনেক ক্ষতস্থান আছে। আলো চোখ বুজে লম্বা শ্বাস নিল। স্বামী তো হয়, কোনো পরপুরুষ তো না, তাহলে এত কিসের আপত্তি? লোকটা কখনো তার দিকে বাজে নজরে তাকাবে না, ততটুকু তো বিশ্বাস রয়েছে। তাই সে ছোট্ট করে বলল, হুম।
অনুমতি পেয়েও কিছুক্ষণ মেরে বসে থাকলো আধার। তারপর তপ্ত শ্বাস ছেড়ে সহসাই মেয়েটার জামা খুলে দেয়। তারপর পিঠের ক্ষতস্থান পরিষ্কার করে লেপ লাগিয়ে দিয়ে আলোকে ওইভাবে নিয়েই চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পর লেপ শুকিয়ে এলে মেয়েটাকে শুইয়ে দিয়ে শরীরের বাকি ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল। আলো পিটপিট করে তাকায়। শরীরের ব্যথার কাছে লজ্জাসজ্জা সব গায়েব হয়ে গেল। সে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটা কত যত্নের সাথে তার সেবা করছে। ওই তীক্ষ্ণ রক্তিম চোখে তার প্রতি এক আকাশসম যত্নই দেখতে পেল, যেটা দেখে আনমনে হাসল আলো। আধার কোমরে ওষুধ লাগিয়ে খেয়াল করলো মেয়েটার হাঁটুর কাছেও রক্তের চিহ্ন। সে ফোঁস করে শ্বাস ছাড়ল। এই মেয়ের পুরো শরীরই ক্ষতবিক্ষত হয়ে গেছে। বসা থেকে উঠে পায়ের কাছে এলো, তারপর ঝুঁকে হাঁটু পর্যন্ত জিন্স তুলে দিয়ে রস আর লেপ লাগিয়ে দিল। আর কোথাও লেগেছে? মেয়েটার ফুলে ওঠা রক্তিম চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আধার। আলো একটু নড়েচড়ে মাথা নাড়িয়ে না বোঝালো। আধার আর কিছু না বলে নিজের দুহাত পরিষ্কার করে নিয়ে মোড়া টেনে বসলো। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ছোট্ট ঘরটার মেঝেতে একটা হারিকেন মিটমিট করে জ্বলছে, আর জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা হয়ে আছে। আধার খেয়াল করলো চাঁদের এক মুঠো আলো এসে মেয়েটার উন্মুক্ত শরীরের উপর আছড়ে পড়েছে এবং সূক্ষ্মভাবে ছুঁয়ে চলেছে। এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। এমন মোহনীয় ও মনোমুগ্ধকর দৃশ্য দেখেও কেন জানি তার সহ্য হলো না। চট করে উঠে এসে ঝড়ের বেগে ধড়াম করে জানালা বন্ধ করে দিল। ফলস্বরূপ চাঁদের আলো আর ঘরে পৌঁছাতে পারল না। আলোর চোখ বুজে রয়েছে, সে ভীষণ ক্লান্ত। অন্যদিকে আধারের নজর না চাইতেও আটকায় রমণীর উন্মুক্ত মেদহীন ছোট্ট ফর্সা পেটের উপর। গোলাকৃতি গভীর নাভিবিন্দু দেখে শুকনো ঢোক গেলে অনুভব করল গলা শুকিয়ে গেছে। খুব পিপাসাও পেল। আধার চট করে নজর সরিয়ে নিল, কিন্তু ন্যানো সেকেন্ডের মাঝে আবার তাকালো। দুহাত প্যান্টের পকেটে গুজে সটান হয়ে দাঁড়িয়ে থেকে কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে রমণীর উদরের মাঝে তাকিয়ে থাকলো। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ওঠানামা করা পেটের সে মারাত্মক সুন্দর দৃশ্যটা অপলক নয়নে দেখল। সময় আপনার গতিতে বয়ে গেল, অথচ আধারের দৃষ্টি সরে না। মেয়েটা এত সময়ের মতো কতবার নিঃশ্বাস নিয়েছে তার সবটাই গুনে ফেলেছে। এমনকি মেয়েটার পেটে কটা তিল আছে সেটাও দেখল। আলোকে চোখ মেলে তাকাতে দেখে চট করে চোখ বুজে মুখ সরিয়ে নিল, যেন এতক্ষণ ধরে সে কিছুই করেনি। আপনি কি এখন দাঁড়িয়ে থেকে ঘুমাবেন? তো কি তোমার কাছে যাব? চাইলে আসতে পারেন, আই ডোন্ট মাইন্ড। একটা আছাড় মেরে জানালার বাইরে ফেলে দেবো বেয়াদব। স্যারের কথা শুনে আলো ফিক করে হেসে দিল। আধার আর চোখে সে হাসিটা লক্ষ্য করল। শরীরে ওষুধ লাগানোর ফলে অনেকটাই আরাম পেয়েছে আলো, তাই তো ব্যথায় ছটফট না করে চুপ করে আছে। দরজায় ঠকঠক আওয়াজ হতেই আধার চাঁদের টেনে মেয়েটার শরীরের উপর দিয়ে বাহিরে গেল। বৃদ্ধ লোকটা 2 কাপ চা আর কিছু শুকনো খাবার দিল। আধার প্রথমে আপত্তি করলেও মেয়েটার কথা ভেবে নিয়ে এলো, কারণ তারা দুপুরের পর থেকে আর কিছুই খায়নি। আলোর শরীরে থাকা চুন হলুদের লেপ শুকিয়ে গিয়েছে। আধার নিজের গায়ের পাতলা শার্ট খুলে মেয়েটাকে পরিয়ে দিয়ে বোতামগুলো লাগিয়ে দিল। তারপর আধশোয়া করে বসিয়ে দিয়ে পিছনে হেলান দিয়ে রাখল। এর মধ্যে সে অনুভব করলো মেয়েটার শরীর গরম, হয়তো জ্বর এসেছে। চায়ে পাউরুটি ডুবিয়ে আলোকে নিজ হাতে খাইয়ে দিল আধার। তারপর নিজে শুধু 1 কাপ গরম চা খেল। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। আলো আধো আধো চোখে তাকিয়ে স্যারের বুকের দিকে ইশারা করে বলল, আমাকে ওখানে নিলে ঘুমাবো। আধারের তখন বলতে ইচ্ছে করলো, মামার বাড়ির আবদার। তবে মুখে কিছুই বলে না, বরং বাধ্য ছেলের মতো চাটার উপর উঠে এসে আধশোয়া হয়ে বসতেই মেয়েটা বুকের মাঝে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আধার পিছনের দেয়ালে মাথাটা ঠেকিয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটা যে তার বুকের মাঝে কি পায় আল্লাহই জানে। সে চোখ বুজে এক হাত মেয়েটার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে বিলি কেটে দিতে লাগলো, যেন মেয়েটা ঘুমিয়ে পড়ে। কিন্তু আলো তো না ঘুমিয়েই ফ্যালফ্যাল করে চেয়ে আছে ওঠানামা করা অ্যাডামস অ্যাপেলের দিকে, যেটা তাকে বরাবরই আকৃষ্ট করে। আর আজ সুযোগ পেয়ে হাত বাড়িয়ে একটু ছুঁয়েও দিল। ভেবেছিল স্যার কিছু বলবে, কিন্তু লোকটা কিছুই বলল না, চুপচাপ চোখ বুজে পড়ে আছে। আলো মনে মনে সাহস পেল। সে একটু মুখ উঁচিয়ে চুমু খেল স্বামীর অ্যাডামস অ্যাপেলে। ঠিক তখনই আধার চট করে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞেস করল, এটা কি করলে? আলো ছোট বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে বলল,
চুমু চুমু খেলাম। আধার হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝতে পারল না। কিছু বলতে গিয়েও মেয়েটার অমন কিউট ফেস দেখে বলতেও পারছে না। মেয়েটা সব নিশ্চয়ই জ্বরের ঘোরে করছে, তাই সে কথা ঘুরিয়ে বলল, এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো ঘুমাও, নয়তো জানালা দিয়ে ফেলে দিব। গুড নাইট। আলো বুকের মাঝে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে পড়ল। সেটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করে নিল আধার। কিন্তু আলো ঘুমায়নি। সে তো স্যারের বুকে হাত রেখে আঁকিবুকি করছে, আবার পেটেও স্পর্শ করছে। মেয়েটার সব কর্মকাণ্ড আধার দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। ইচ্ছে করছে তো একটা আছাড় মারতে, কিন্তু কিছু না বলে চুপচাপ হজম করে নিল। লম্বা শ্বাস নিয়ে আলো যখন চোখ বুজতে যাবে, তখনই তার ঘোলাটে নজর গিয়ে পড়ল স্বামীর বক্ষবাঘের ওপর, যেখানে কালো কুচকুচে পুরুষালী সৌন্দর্য উকি দিচ্ছে। সেটা দেখে আলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে আধার ছাদ করে উঠল। এই বেয়াদব মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, যেখানে সেখানে কেন স্পর্শ করছো? ধমকে কিছুটা ভয় পেল আলো। ছলছল চোখে তাকিয়ে পড়ল। আর করব না। আধার দাঁত কিরমির করল। এই পাগলের পাল্লায় পড়ে তার জীবনটা গেল। আলো কিছু না বলে বিড়ালের বাচ্চার মতো বুকের মাঝে ঢুকে গেল। আধার চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে পিছনে হেলান দিল। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবারও আলোর হাত নিষ্পিস করল। সে সব কিছু ভুলে টুলে স্যারের বক্ষবাঘের মাঝে তর্জনী আঙুল দিয়ে বাচ্চাদের মতো খেলতে লাগলো এবং বিড়বিড় করে বলল, এটা অনেক কিউট। এরপর ওখানে সামান্য চিমটি কাটতে আধার খেই হারিয়ে মেয়েটার নিচে ফেলে দিয়ে সে গায়ের উপর উঠে এলো। আচম কেমন হয় আলো হকচকিয়ে উঠল। আধার মেয়েটার দু হাত ধরে বিছানার সাথে শক্ত করে চেপে ধরল এবং মুখের দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না মিসেস খান, নয়তো আপনি আমাকে যেভাবে ছুঁয়ে দিচ্ছেন ঠিক একইভাবে আমিও আপনাকে ছুঁয়ে দেব। আলো ব্যথায় ছটফটিয়ে উঠল। লোকটার শরীরের নিচে তার শরীরটা চ্যাপ্টা হওয়ার উপক্রম। তাকে ব্যথা পেতে দেখে আধা তৎক্ষণাৎ সরে গেল। পাশ থেকে কোট নিয়ে শরীরে জড়িয়ে হনহন গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাহিরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বুজে শ্বাস নিল। এখন একটা সিগারেট হলে মন্দ হতো না, কিন্তু তার কাছে নেই। আধা দীর্ঘশ্বাস ছাড়ল। পাহাড়ের টিলা থেকে যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধু জঙ্গল। চাঁদের আবছা আলোয় চারপাশ কিছুটা দেখা যাচ্ছে। সে সামনে পা বাড়াতেই পিছনে ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তড়াক করে ঘুরে তাকায়। আলো এক হাতে মেঝে আর অন্য হাতে নিজের মাথা চেপে ধরে হাঁটু ভেঙে বসে আছে। ছলছল চোখে নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে বলল, সরি, খুব সরি, আর কখনো ছোঁব না আপনাকে। আপনি না চাইলে কাছেও যাব না, তবুও প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে ছাড়া। আর বলতে পারল না আলো। বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। সে তো বুঝতেই পারেনি লোকটাকে একটু স্পর্শ করলে তাকে রেখে চলে যেতে চাইবে। আধার শান্ত চোখে মেয়েটার কান্নারত চেহারার দিকে তাকিয়ে আছে। আরে সে তো একটু নিজের রিল্যাক্স ফিল করানোর জন্য বাহিরে এসেছিল, অথচ পাগল মেয়েটা কি না কি ভেবে নিয়ে ছুটে এসেছে। আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে কিছু না বলে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল আলোকে। তারপর ঘরের ভেতরে যেতে যেতে বলল, আমি ঠান্ডা হাওয়া খেতে বাইরে এসেছিলাম, তোমাকে ছেড়ে চলে যেতে নয়। আর তোমাকে যদি ছেড়ে যেতেই হতো তাহলে আবার ফিরে আসতাম না তোমার কাছে। আলো শান্ত হলো। দু হাতে স্বামীর গলা, দু পায়ে কোমর পেঁচিয়ে ধরে মাথা সোজা করে জানতে চাইল, আমার স্পর্শ আপনার খারাপ লাগে? আধার হাঁটতে হাঁটতে এক পলক মেয়েটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, না। জবাব শুনে আলো হাসল আর আধা দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটার জ্বর বেড়েছে, তাই এমন পাগলামি করছে। আলো ঘোর লাগা চোখে স্যারের রক্তিম ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে কিছুক্ষণ আগে মানুষটাকে কি বলেছে সবটা ভুলে গিয়ে মুহূর্তে একটা অঘটন ঘটিয়ে দিল। আলো চট করে স্যারের ঠোঁটের মাঝে শক্ত চুমু বসিয়ে দিল। মেয়েটার এহেন কাজে আধার স্তব্ধ হয়ে গেল। একই সাথে হার্টবিট মিস করে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে যেতেই পাশের দেয়ালে হাত রেখে নিজেকে সামলিয়ে নিল। অন্য হাতে মেয়েটার কোমর চেপে ধরল, যেন নিচে পড়ে না যায়। আধারের মন চাইল মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। এই মেয়েটা তাকে শান্তিতে বাঁচতে দেবে না বুঝতে পারছে। সে জোরে জোরে শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়াল। বেহায়া মেয়েটা দাঁত বের করে হাসছে। সে চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে, তখনই চোখ দুটো বড় বড় হয়ে গেল।
একই সাথে ঠোঁট চিনচিনে ব্যথা অনুভব করেও বোকার মতো দাঁড়িয়ে রইল। অনুভব করলো তার হার্টবিট থমকে গেছে। এই বুঝি অ্যাটাক ফ্যাটাক করে হাসপাতালে পৌঁছে যায়। আলো ঠোঁট ছেড়ে কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বুঝে কুমু কুমু কণ্ঠে অস্ফুট স্বরে বিড়বিড় করল, আপনি আমার হাতে দুবার কামড়েছেন, তাই আমিও একটু কামড় দিলাম। এখন হিসেব বরাবর বলেই ঘুমে ডলে পড়ল আলো। নিজের সব ভার ছেড়ে দিতে আধার ঘোরের মধ্য থেকে বেরিয়ে এসে মেয়েটাকে আগলে নিল এবং এলোমেলো পায়ে এগিয়ে এসে চাটাইয়ের উপর সাবধানে শুয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের নিচের ঠোঁটে আঙুল ছুঁয়ে অনুভব করলো কেটে গিয়েছে। আধার ঠোঁট মুছে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। শরীর থেকে কোট খুলে মেঝেতে বসে চাটাইয়ের সাথে হেলান দিল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে চোখ বুজে বসে থাকলো। তারপর ঘাড় কাত করে পাশে ঘুমিয়ে থাকা রমণীর দিকে তাকালো। শয়তান মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন কি সুন্দর আরামসে ঘুমাচ্ছে, অথচ আজ রাতের ঘুমটা তার উধাও হয়ে গেল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।